প্রণাম মণিভদ্র মশাই। প্রণাম। বলুন, আপনার জন্য ঠিক কি করতে পারি? আপনি বোধহয় ভুলে গেছেন, আপনি 15 দিন আগে আমার থেকে 10 গাড়ি দামি রেশমি সুতো নিয়েছিলেন। তার অর্ধেক টাকা আপনি দিয়েছিলেন। আজ তাই বাকি অর্ধেকটা নিতে এসেছি। সেই বাকি টাকা তো 1 মাস বাদে দেবার কথা। আমার বন্ধু কাঞ্চন বর্মা ব্যবসা করে দেশে ফিরলে তারপর। ছি 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 মণিভদ্র মশাই, রাজ্য শুদ্ধ লোক জানে আপনার মতন সৎ নির্লোভ লোক হয় না। আর আপনি কিনা এভাবে মিথ্যে কথা বলছেন। আমি মিথ্যা বলি না ভাই। আমার বন্ধু সত্যিই বিদেশে বাণিজ্য করতে গেছে। আমি নিজে তার জাহাজে মালপত্র তুলে দিয়ে এসেছি। সে যদি গিয়েও থাকে তবে ফিরে এসেছে, আপনি খোঁজ নিয়ে দেখুন। আমি এক্ষুনি যাচ্ছি। সত্যি তো, এ তো কাঞ্চন বর্মারই জাহাজ। তাহলে নিশ্চয়ই গতকাল ফিরেছে। যাই যাই, ওর বাড়িতে গিয়ে দেখা করি। মহারাজের গুপ্তচর নিশ্চয়ই এতক্ষণে মণিভদ্রকে খবরটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর ওই মণিভদ্র এক্ষুনি এলো বলে। এবারই সবচেয়ে বাজে ব্যাপার ঘটবে, বুঝলে? আমার মন একদম সায় দিচ্ছে না। আমারও সেই একই অবস্থা ভাই। কিন্তু ভাই, মনে রেখো, আমরা এরকম না করলে এই মহারাজ কিন্তু আমাদের শুলে চড়াবেন। কাঞ্চন বর্মা, কাঞ্চন বর্মা, বাড়ি আছো নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই মণিভদ্র, এসো এসো। হ্যাঁ, বলো বলো, কি খবর বলো। আমার খবর তো ভালোই। তা তোমার বিদেশে ব্যবসা বাণিজ্য কেমন হলো বলো? কি বলছো কি মণিভদ্র? আমি আবার কবে বিদেশ গেলাম ভাই? এ কি নিয়ালি করছো ভাই তুমি? আমার থেকে ধারে জিনিসপত্র নিয়ে তুমি ব্যবসা করতে যাওনি? মিথ্যে বলো না মণিভদ্র, আমি কারো কাছ থেকে কখনো ধারে কোনোদিন জিনিস নিইনি ভাই। আচ্ছা মণিভদ্র, তোমার কি হয়েছে বলো তো? হ্যাঁ, এ কি বলছো তোমরা? 15 দিন আগে এই বাড়িতে এইখানে বসে তুমি বলেছিলে কাঞ্চন বর্মার টাকা মেটাতে না পারলে তুমি আমায় টাকা দেবে। এতক্ষণ তুমি ওকে বলছিলে টাকা ফেরত দেওয়ার জন্য, আর এখন আমাকে বলছো? হ্যাঁ, আমার মনে হয় তোমার এই শরীর খারাপ হয়েছে ভাই। যাও যাও যাও, এখন বাড়ি যাও দেখি। আমি বুঝতে পেরেছি আমার সরলতার সুযোগ নিয়ে তোমরা আমাকে ঠকিয়েছো। আমি এর বিচার চাইতে রাজার কাছে যাব। যাও যাও, যেখানে খুশি যাও। তোমার মতো মুখোশ পরা শয়তান আমাদের অনেক দেখা আছে। মণিভদ্র, তুমি জানো তুমি কি বলছো? হ্যাঁ মহারাজ, আমার এই 2 বন্ধুই আমার এই সর্বনাশ করেছে। ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি ওদের ডেকে পাঠাচ্ছি। প্রণাম মহারাজ। তোমাদের যে জন্য ডাকা। মহারাজ, মণিভদ্রকে এখানে দেখে আমরা মনে হয় ব্যাপারটা কিছু বুঝতে পারছি। ও নিশ্চয়ই বলছে যে ও আমাদের থেকে টাকা পায়। হ্যাঁ, এবং এটাও বলেছে যে তোমরা ওকে ঠকিয়েছো। জানো এর শাস্তি কি? মহারাজ, আমরা যদি ওকে ঠকাই তাহলে নিশ্চয়ই শাস্তি দেবেন, কিন্তু তার আগে ওর থেকে এই অভিযোগের প্রমাণটা চাওয়া হোক। আচ্ছা মণিভদ্র, তুমি যে বলছো কাঞ্চন বর্মা তোমার থেকে দ্বিতীয়বার জিনিসপত্র ধারে নিয়েছে, তার কোনো কাগজপত্র আছে? কাগজপত্র? না মহারাজ, কোনো কাগজপত্র তো নেই। সম্পূর্ণ কথার ভিত্তিতে আমি ওকে সব জিনিসপত্র ধারে দিয়েছিলাম। বেশ, কিন্তু এই কথা কার সামনে হয়েছিল? মহারাজ, ওর সামনে। ওই বলেছিল কাঞ্চন বর্মা টাকা শোধ দিতে না পারলে ওই আমাকে সব শোধ করে দেবে। আচ্ছা মহারাজ, কাঞ্চন বর্মা ধার নিল, সে ধার শোধ করব আমি? হ্যাঁ, অথচ দেখুন কোনো কিছুই কাগজে লেখা নেই। এটা কি বিশ্বাসযোগ্য মহারাজ? প্রণাম মহারাজ। শুনলাম আপনিও নাকি মণিভদ্রের থেকে টাকা পান। হ্যাঁ মহারাজ, মণিভদ্র আমাকে বলেছিল 10 গাড়ি দামি রেশমের সুতো দিতে। তার বিনিময়ে ও আমাকে অর্ধেক টাকা দিয়েছিল, আর বাকি টাকা কাঞ্চন বর্মা বাণিজ্য থেকে ফিরে এলে দেবে। এ কথা সত্য মণিভদ্র? হ্যাঁ মহারাজ, এই সব জিনিসপত্রই আমি কাঞ্চন বর্মার জন্য নিয়েছিলাম। মহারাজ, শুধু মৌখিক কথায় ব্যবসা হয় না মহারাজ। মণিভদ্র কাঞ্চন বর্মার নাম করে কার থেকে কি কিনেছে তার দায়িত্ব তো কাঞ্চনের নয়। ঠিক,
আমার আদেশ হলো এই মুহূর্তে মণিভদ্র রেশম সুতোর দাম মিটিয়ে দেবে এবং তোমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের জন্য 10,000 সোনার মোহর তোমাদের দেবে। একই বিচার মহারাজ, একই বিচার। আপনার বিচারে আমি নিরপরাধ হয়েও শাস্তি পাবো, আর আর অপরাধীরা পুরস্কার। যা বললাম সেই মতো কাজ না করলে তোমায় আমি কারাগারে পাঠাবো মণিভদ্র। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। আপনার আদেশ আমি মেনে নিলাম, কিন্তু আমায় 2 দিন সময় দিন। এমনিতেই এত অর্থ তো আর আমার কাছে নেই। ঠিক আছে, তোমায় আমি 2 দিন সময় দিচ্ছি, তুমি এবার যেতে পারো। মহারাজ, এই এই অর্থ আপনি গ্রহণ করুন। কিসের অর্থ? মণিভদ্রের থেকে নেওয়া সমস্ত জিনিসপত্রের দাম মহারাজ। এ তো তোমাদের প্রাপ্য, তোমরাই সব কাজ করেছো। মহারাজ, আমরা ব্যবসা করে খাই, কিন্তু লোককে ঠকাই না। আপনার আদেশে আমরা মণিভদ্রের মতো মানুষকে ঠকাতে এবং মিথ্যাবাদী প্রমাণ করতে বাধ্য হয়েছি। এই পাপের অর্থ আমরা ভোগ করতে পারবো না মহারাজ, আপনি আপনি আমাদের ক্ষমা করুন। মহারাজ, নিজের চোখেই তো দেখলেন। হ্যাঁ দেখলাম, মণিভদ্রকে এরা ভক্তি করে আর আমাকে ভয় পায়। যাই হোক, তুমি মণিভদ্রের ওপর নজর রাখো। ভিক্ষুককে কিছু সাহায্য করুন। হে মহাত্মা, আপনাকে দেবার মতো কিছুই যে আমার কাছে নেই। আপনি আমার এই 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 আংটিটা রাখুন। ভগবান তোমার মঙ্গল করুক। ভগবান কি করেন, কেন করেন, আমরা কেউই কিচ্ছু জানি না। আমার এই দুঃখের পেছনে নিশ্চয়ই তার কোনো বিশেষ কারণ আছে। কি হলো মহারাজ, কি বললেন? কি আর বলবেন, উনি আমাকেই মিথ্যেবাদী বললেন। আমারই জরিমানা হলো। এখন সেই অর্থ কোথা থেকে আনবো সেটাই তো চিন্তা। তুমি বরং আমার কিছু গয়না বিক্রি করে ওদের পাওনা মিটিয়ে দাও। আমি কোন মুখে তোমার গয়না বিক্রি করব বলতে পারো? অত চিন্তা করছো কেন? আজ সময় খারাপ যাচ্ছে, কাল ভালো সময় আসবে, আবার গয়না হবে, অর্থ হবে। তুমি বসো, আমি গয়নাগুলো নিয়ে আসি। এই নাও, এগুলো বিক্রি করে টাকাটা দিয়ে এসো। দাও। আসুন আসুন, আরে মণিভদ্র বাবু যে, আরে কি 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 গয়না দেখাবো বলুন বলুন, কি গয়না দেখাবো? আজ আপনার কাছে গয়না কিনতে নয়, গয়না বিক্রি করতে এসেছি। আমার এক্ষুনি বেশ কিছু টাকার দরকার। আপনি একটু বসুন, আমি ভেতর থেকে এগুলো একটু পরীক্ষা করে আসছি। এই যে মহাজন, একই কে আপনি? আরে আরে এখানে ঢুকলেন কি করে? আমি রাজার লোক। এই দেখো তার প্রমাণ। বলুন বলুন, আমি কি করতে পারি? এর মধ্যে অর্ধেক গয়না সরিয়ে রাখো, বাকি অর্ধেকের দাম মণিভদ্রকে দাও। যাও। সে কি, এ তো চুরি! যা বলছি তাই করো, না হলে সোজা গারদে। হায় ভগবান! আমি যে তোমাকে এই কথা বলেছি তা যেন মণিভদ্র জানতে না পারে। যদি জানতে পারে তাহলে বুঝতেই পারছো। হায় ভগবান! এখন এখন মণিভদ্রকে মুখ দেখাই কি করে? দেখলেন? আচ্ছা, কত টাকা পেতে পারি মনে হয়? মানে হলো গিয়ে আপনি মানে ওই মানে 10,000 মোহর পেতে পারেন। সে কি, মাত্র এইটুকু? আমি তো আরো বেশি ভেবেছিলাম। দেখুন, আপনি আমার পুরনো খরিদ্দার, আপনাকে আপনাকে আরো 1,000 মোহর দিতে পারি, না হলে লোকসান হয়ে যাবে। এই নিন নিন, ধরুন ধরুন ধরুন। এবার এবার তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ি যান, বাড়ি যান, বাড়ি যান।
হলো মণিভদ্র মশাই, আমার টাকার কি হলো? আজই কিন্তু আপনাকে টাকা দিয়ে দিতে হবে, না হলেই কিন্তু হাজত বাস। আমাকে আমার কর্তব্যের কথা বারবার করে মনে করাতে হবে না ভাই। এই নিন আপনার টাকা। এতে 10,000 সোনার মোহর আছে। দিন। না, আগে আপনি লিখিতভাবে দেবেন যে টাকা পেয়ে গেছেন, তবেই আমি এই টাকা আপনাকে দেব। ঠিক আছে, আমি আপনার বাড়ি গিয়ে রসিদ দিয়ে টাকা নিয়ে আসবো। কি হলো? গয়না বিক্রি করে সব ধার শোধ করতে পারলে? না, সোনার দোকানেই প্রায় অর্ধেক দাম দিল। সে কি? হ্যাঁ গো, পৃথিবীর এই সার সত্যটা এবার বুঝতে পারছি। ভালো মানুষের কোনো দাম নেই গো, এই জগতে কোনো দাম নেই। তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দেবে? নিশ্চয়ই, বলো না, কি জিজ্ঞাসা করতে চাইছো? তোমার এই যে লোকের পরোপকার করার চেষ্টা, সততা, সেই সব কি লোক দেখানোর জন্য করো, নাকি নিজের অন্তর থেকে, ভেতর থেকে এসব করে খুশি হও? অবশ্যই, যা করি নিজের অন্তর থেকে করি। তাহলে কে তোমার সাথে কি করলো, কি ভাবলো, তা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। তোমায় একটা গল্প বলি, শোনো। কি গল্প? আহা, শোনোই না। অনেকদিন আগে এক জঙ্গলে এক গাছের ওপর থাকতো একটা পায়রা, আর সেই গাছের নিচেই ছিল একটা বড় পিঁপড়ের বাসা। তাদের মধ্যে একটা পিঁপড়ের নাম ছিল পিপিলক। হ্যাঁ গা, চললে কোথায়? নদীর ধারে। নদীর ধারে? নদীর ধারে কেন? খাবারের সন্ধানে। কিন্তু বর্ষার জলে নদী যে একেবারে ভরে আছে, আর যদি তুমি পা হড়কে পড়ে যাও তাহলে তো বিপদ হয়ে যাবে। বিপদের ভয়ে ঘরে বসে থাকলে কি চলবে? এরপর বর্ষা যদি আরো বাড়ে, তখন তো বাইরে বেরিয়ে খাবারের সন্ধান আর করা যাবে না। তাই এখনই যাই, সময় থাকতে থাকতে যদি বাসার ভেতর খানিক খাবার সঞ্চয় করে রাখতে পারি। যাবেই যখন, তখন আর পিছু ডাকবো না, তবে সাবধানে যেও। তুমি কোনো চিন্তা করো না। ওহ, খুব তেষ্টা পেয়েছে। যাই, নদীর জলে গলাটা একটু ভিজিয়ে নি। বাহ, দারুণ তো। ওই তো অনেকগুলো ভাত পড়ে রয়েছে, যাই মুখে করে নিয়ে আসি। হায় হায়, এই কি হলো? নদীর ঢেউ যে আমায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এখানে তো কেউ নেই যে আমায় এসে বাঁচাবে। কেউ আছো? কেউ আছো? বাঁচাও, বাঁচাও, কেউ আছো? বাঁচাও, কি বাঁচাও, নদীর জলে কালো পিঁপড়েটা যে ভেসে যাচ্ছে? বাঁচাও, কেউ আছো? না, কিছু একটা করতেই হচ্ছে। কেউ আছো? বাঁচাও, বাঁচাও। পিঁপড়ে ভাই, এই পাতাটার উপর ওই ভেলার মতো চেপে বসো, তাহলেই তুমি বেঁচে যাবে। পায়রা ভাই, আজ তুমি আমার প্রাণ বাঁচিয়ে যা উপকার করলে, জীবনে যদি কখনো তোমার কোনো উপকারে লাগতে পারি, তাহলে নিজেকে ধন্য মনে করব। দূর দূর, কার মুখ দেখে যে উঠেছিলাম আজ। সারাদিন বনের মধ্যে ঘুরে বেড়ানোই সার হলো, একটাও শিকার নজরে এলো না। ওহ,
এদিকে খিদে তেষ্টায় যে পার চলছেই না। আর কি যে আরে গাছের ডালে একটা বেশ নধর পায়রা না? বাহ বাহ বাহ, যদি এই পায়রাটাকে মারতে পারি তাহলে আগুনে ঝলসে ওটার মাংস খেয়ে পেটটা ভরানো যাবে। নি আরে তীর ধনুক হাতে লোকটাকে তো দেখে মনে হচ্ছে শিকারী, কিন্তু এখানে কি করছে? কার দিকে তীর তাক করছে? সর্বনাশ! শিকারী তাহলে পায়রাটাকে মারার জন্য নিশানা করছে। দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি। এই গল্পের মানে কি বুঝলে? যে কোনো জন্তুই উপকারীর প্রতিদান ফেরত দেয়। ঠিক, একটা সামান্য জন্তু যখন উপকারীকে ভোলে না, তখন মানুষেরাও তা করবে না। কিন্তু সবাই তো তাই করছে। আজ যারা আমার সর্বনাশ করতে চাইছে তাদের প্রত্যেককেই কোনো না কোনো সময় আমি সাহায্য করেছি। কয়েকজন খারাপ লোকের জন্যে সবাইকে খারাপ ভেবো না, তুমি তোমার কাজ করে যাও। সে তো বুঝলাম, কিন্তু জরিমানার টাকা দেওয়ার মতো কোনো টাকা যে আর আমার কাছে নেই। সমস্ত গয়নাও তো বিক্রি হয়ে গেছে। তুমি বরং এই বাড়িটাকে বিক্রি করে দাও। সে কি, এই বাড়ি বিক্রি করলে তোমায় নিয়ে রাখবো কোথায়? অত চিন্তা করো না, আমাদের দুজনের থাকার মতো যে কোনো একটা ছোট কুঁড়ে ঘর পেয়ে যাবই। আমি জানি না ঈশ্বর আমাকে দিয়ে কি কি কাজ করাবেন, কিন্তু তোমার কথা শোনা ছাড়া আর তো কোনো রাস্তাও নেই আমার। চলো তাহলে, চলো শুয়ে পড়ি, কাল সকালে যা হবার হবে। আজকে আমার কাছে সোনার দোকানে এসেছিল। কেন, কোনো গয়না কিনলে নাকি? না, সে বলছিল যে আজ বিকেলে নাকি মণিভদ্র গিয়েছিল তার কাছে। মণিভদ্র গয়নার দোকানির কাছে? কেন? বইয়ের গয়না বিক্রি করতে। সে কি, তার মানে মহারাজের জরিমানার টাকা দেওয়ার জন্য সে তার বউয়ের গয়না বিক্রি করেছে? হ্যাঁ, কিন্তু মহারাজের এত শয়তানি বুদ্ধি যে তার গুপ্তচর জোর করে দোকানিকে ভয় দেখিয়ে মণিভদ্রকে ঠকাতে বাধ্য করেছে। দেখো ভাই কাঞ্চন বর্মা, এই ঘটনাটা আমার প্রথম থেকেই ভালো লাগছিল না। চলো আমরা গিয়ে মহারাজকে বলি ওই মণিভদ্র আমাদের টাকা দিয়ে দিয়েছে। আর মহারাজ যদি সেই টাকা চান, আমরা নিজেরাই সেই টাকা দিয়ে দেবো। বন্ধু হয়ে মণিভদ্রের ব্যবসা নষ্ট করেছি, এখন মিথ্যা জরিমানা হিসাবে ওর বউয়ের গয়না বিক্রির টাকা নিলে নিজের মুখ নিজেই দেখতে লজ্জা করবে ভাই। ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। আমাদের দুঃসময়ে মণিভদ্র আমাদের কত সাহায্য করেছে। মহারাজের বিরুদ্ধে গিয়ে ওর পক্ষে দাঁড়াতে না পারি, এইটুকু কাজ তো করতেই পারি বলো। মণিভদ্র, ওঠো। মণিভদ্র। কে? আমি মণিভদ্র। ভালো করে দেখো আমায় চিনতে পারছো কিনা। ভিক্ষুককে কিছু সাহায্য করুন। আপনি আমার এই আংটিটা রাখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনেছি। আপনি তো আজ সকালে রাজার কাছ থেকে ফেরার সময় সাহায্য চেয়েছিলেন। হ্যাঁ, তুমি নিঃস্ব হয়েও আমায় খালি হাতে ফেরাওনি মণিভদ্র। সে তো আমার কর্তব্য করেছি মাত্র। এরকম কর্তব্য তুমি আগের জন্মেও করেছো, আমায় সাহায্য করেছিলে, তাই আমি আজ তোমায় তার প্রতিদান দিতে এসেছি। আগের জন্ম? কই, আমার তো কিছু মনে পড়ছে না। বেশ, তোমায় বলছি শোনো। আগের জন্মে আমি এক সিংহ ছিলাম আর তুমি ছিলে এক ইঁদুর। আমরা একই জঙ্গলে থাকতাম।
দেখো দেখো সেই ঘটনা। সর্বনাশ, এ তো শিকারির পাতা জাল। ওই জন্মে তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে, আর তারই প্রতিদান তোমাকে দিতে চাই আমি। কিভাবে? তোমার অবস্থা আমি জানি, আর কেন তা হচ্ছে তাও জানি আমি। কিন্তু চিন্তা করো না, সব বিপদ কেটে যাবে। কাল সকালে আমি আসবো